হায় হায়, ডক্টর ইউনূস পদত্যাগ করলেন, এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন জানালেন পিনাকি ভট্টাচার্য। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এই সিদ্ধান্তটা বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য অনলাইন কিং, ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি যিনি সরকারের ভিতের মধ্যে নাড়া দিতে পারেন, চাইলে আবার জয় বাংলা করে দিতে পারেন। যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে, সার্জিসের পাশে ধরে আছে আক্তার। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি সংস্কার এবং বিচার হওয়া উচিত, তার অন্য পক্ষ আবার বিশ্বাস করে যে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। ইতিমধ্যেই আপনারা ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়তে চলেছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। আর পেয়েছে মাঠের শক্তিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি চাইলে অনেক কিছু বাংলাদেশে ঘটাইতে পারেন। তো বিভিন্ন সময় এই অন্তর্বর্তী সরকারকে তিনি নানান ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে এটা এইভাবে হওয়া উচিত, এটা ওইভাবে হওয়া উচিত। পজিটিভ পরামর্শ দিয়ে থাকেন যে এই সরকার কিভাবে চললে মানুষের কাছে পৌঁছাতে পারবে, বা এই যে জুলাই বিপ্লব যেটা ছিল, আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে কি করা উচিত, এরকম নানান বক্তব্য দিয়ে থাকেন। তবে অবশেষে তিনার একটা সাজেশন সরকার নিয়েছে 100%। পিনাকি দাদার একটা ভিডিও আছে এরকম, যে যারা আহত ছাত্ররা আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়। তিনি বলছিলেন যে পুলিশের মধ্যে এই আহত ছাত্রদেরকে ইনক্লুড করার জন্য, এটাতে সৌন্দর্য আসবে, পুলিশ মানসিক শক্তি ফিরে পাবে। কিন্তু আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় শক্তি ফিরে পাওয়ার বদলে পুলিশের ভিতরে আরও গোসা আসবে। কেন? কারণ হচ্ছে পুলিশকে কথায় কথায় যেভাবে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়, স্বাভাবিকভাবে এই যে আহত ছেলেগুলোরা দেখলে পুলিশের পোশাক পরে তাদের ভিতরে গোসা আসতেও পারে। তবে পুলিশ বদলে যাচ্ছে। যাই হোক, পিনাকি দাদার সেই পরামর্শ নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে ওনার পরামর্শই এখানে কানেক্ট করা হয়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে, পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে। পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় এসবি এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন যে আপনারা জানেন যে এই আন্দোলনের সময় অনেকে নিহত আহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করছি। তো যারা আহত হয়েছেন তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপাতত 100 জন, আর পরবর্তী সময় এই সংখ্যাটা র্যাপিডলি গ্রোথ করবে, মানে আরও বাড়তে থাকবে। এর আগে 1000 শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে, যারা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত সেখানে 400 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও তিনি বলছেন যে ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়। আশা করেছিলাম অনেককে পাবো, কিন্তু সাড়া পাইনি। আমরা 500 জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম, এখন 50 জনের মতন পেয়েছি। লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের ট্রাফিকে কাজ করার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে, সেজন্য আমরা তাদের ডিউটির সময়টা কমিয়ে দিয়েছি, আর নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করছে, একটা সম্মানীয় দেওয়া হচ্ছে। তার মানে পিনাকি দাদা যে পরামর্শটা দিয়েছেন আহত যে সকল ছাত্ররা আছে তাদের জন্য এটা অনেক পজিটিভ। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার পরিবর্তনের পর এই যে জুলাই বৈষম্য বিরোধী ছাত্ররা শুধুমাত্র এখন আওয়ামী লীগের শত্রু না, মুখে মুখে বিএনপি যাই বলুক তাদেরও কিন্তু একটা বড় ধরনের শত্রু মনে মনে কিন্তু আহত ছাত্ররা, বিশেষ করে নির্বাচন এবং বিভিন্ন ইস্যুতে যেভাবে বাকবিতণ্ডা জ্বলেছে, তারা সবাই একটা টিম ছিল ক্ষমতাকে কেন্দ্র করে। এখন ধরেন কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা কি সেখানে যাওয়ার পর এই সিস্টেমটাকে রাখবে কিনা? এখন যদি সরকারি প্রজ্ঞাপন হয়ে যায় রাখতে হবে, রাখলেও এই যে ছাত্ররা এখন ঢুকলে তারা যে ক্রেডিটটা পাবে, থানার ওসি সাহেব তাদেরকে যে সমীহ করবে, এসপি সাহেব যে সমীহ করবে, আইজি ডিআইজিরা করবে, পরবর্তী সময় রাজনৈতিক সরকার আসলে তারা কি এই সময়টা পাবে? সেটা একটা প্রশ্ন। খুবই বিরক্তি নিয়ে শুরু করেছি। এই যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে, সার্জিসের পাশে ধরে আছে আক্তার। দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ, আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্ন ওরাই জাগাইছে। আক্তার আর সার্জিস, তোমাদের বলি, এই হাতেমালিকে চেনো না? যদি বলো চিনি না, তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো, কার কাছ থেকে অনুদান নিচ্ছ, সেটা আগে দেখে নিবা না? এটা দেখে নিতে হবে, দেখে নিবা এরপর থেকে। এটা একটা রিকোয়েস্ট থাকলো, এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে, শুনো কি বলছে। এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে। ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই? ওর 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না, টাকাটা ফেরত দাও। আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ভিক্ষা। ওইতে কোনো গ্লানি নাই আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না, এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে, তা না হয় আমি ভিক্ষাই করলাম। কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানা দিয়ে দিব নিয়ে। এবার আসেন আজকের আলাপে আসি। আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারাও শোনেন, আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে 2 কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি না, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড়, তারাও হয়েছে বিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোনো কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবার পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল। ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলা হোক কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসি কোনো যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করুক। এর একটা প্ল্যান করেছে। সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করিয়া। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। বাংলাদেশের 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদার সহ লাইনে আসবার চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝে গেছে ওরে দিয়ে হবে না। হ্যাঁ, জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। হ্যাঁ, এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝছাও। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকিছিল না, কুত্তাটা গলে সুন্দরী আসছিল কলে, তো আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবি, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট, বুঝছাও। পুতুলেরা 5 হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কা করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফাই উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিঙ্গে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি? নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়ে কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে, তো এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আই আলাপে পরে এসেছি, এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি। ইন্ডিয়া বিএনপিটা ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার আইসা খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ,
বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না দেশের মানুষকে ধঞ্জা, তারা ঠাসি খায় বসে থাকবে, ভোটের হিসাব জানি না বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি, আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করে। আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন পদত্যাগ করতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের উপর অভিমান করে এক পর্যায়ে বললেন যে আমাকে তাহলে তোমরা ছেড়ে দাও, আমি চলে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারে তোমরা আরেকজনকে প্রধান উপদেষ্টা বানিয়ে নাও। আমাদের প্রধান উপদেষ্টা এখন আগে পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা যে বা যারা আছে, এদের ভিতরে ভাই ক্ষমতার লোভ ঢুকে গেছে, কিংবা এরা বর্তমান সাধারণ শিক্ষার্থী নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানে কিংবা প্রতিটি পদক্ষেপে এদের আবির্ভাব আছে, কিংবা এদের জিজ্ঞাসা না করে অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা দেশের ক্ষেত্রে, তাহলে এটা তারা মানতে নারাজ। মানে তারা চায় প্রতিটি সিদ্ধান্তের ভিতরে সমন্বয় কিংবা এই আপনার সাধারণ শিক্ষার্থীদের অনুমতি নিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়ার জন্য। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার মানে প্রধান ডক্টর ইউনূস তিনি বলেন যে আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা রেহাই দাও, আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং তোমরা নতুন কাউকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার উপদেষ্টা হিসাবে তোমরা খুঁজে নাও। তো ডক্টর ইউনূস আসলে হঠাৎ করে কেন আজকে এই ধরনের ঘোষণা দেন? দর্শক বন্ধুরা, অনেকে আপনারা জানেন গতকালকে সমন্বয়কারীরা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করার জন্য কি একটা পদক্ষেপ নিয়েছিল। সেখানে পুলিশ প্রশাসন তাদেরকে ভালোভাবে ট্যাগেল দেয় এবং আটকে রাখতে সফল হয়। সেখানে আপনার অনেক সাধারণ শিক্ষার্থীরা আপনার গুরুতরভাবে আহত হয়। আপনার মানে পুলিশের আপনার বুটের লাঠি, তারপর হচ্ছে বন্দুকের বাড়ি বা লাঠির বাড়ি, হ্যাঁ মানে যেভাবে হোক না কেন তাদেরকে কি ট্যাগেল দেয় বা আটকাতে হয়, সফল হয়। এখন সেখানে কিংবা সেটাকে ঘিরে আজকে আপনার অন্তর্বর্তীকালের সরকারের বাসভবন ঘেরাও করার জন্য তারা শহীদ মিনারে একটা সমাবেশের আয়োজন করে এবং সেখানে তারা মানে প্রচুর পরিমাণের সাধারণ শিক্ষার্থীরা কি একত্র হয় এবং ঠিক আপনার মানে বাংলাদেশের বিকেল 5টা কিংবা 5:30টার দিকে সবাই মিলে আপনার যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেন এবং একটা পর্যায়ে অনেক জায়গা থেকে ঘেরাও করে ফেলে। কেন ঘেরাও করে ফেলে? যে পুলিশ প্রশাসন এটা করলো সেটা করলো। আপনার এর থেকেও বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনূস তিনি কেন আপনার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন? তিনি বললেন যে আমরা হচ্ছে নামে মাত্র আপনার অন্তর্বর্তীকালে সরকারে আছি কিংবা উপদেষ্টা হয়েছি, কিন্তু কাজে কর্মে আমরা যদি এদের কোনো বা এদেরকে যদি জিজ্ঞাসা না করে আমরা যদি কোনো মুরব্বীরা মিলে যদি কোনো পদক্ষেপ নিতে চাই, তাহলে এরা আমাদের উপরে নারাজ হয়ে যায় কিংবা একের পর এক একটা আলটিমেটাম দেন কিংবা যমুনা ভবন ঘেরাও করে যখন খুশি তাকে একটা লিস্ট ধরিয়ে দেয় যে অমুককে পদত্যাগ করতে হবে কিংবা আপনার ভারতকে হুমকি দিয়ে দেয়। এটা করে কি হয়, মানে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়। এতে করে বাংলাদেশ অন্য দেশের একটা মানে দুশ্মন হয়ে যায়। এটা কেন? এটা কেন? আমরা মুরব্বীরা আছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে দাও, আমাদেরকে বুঝতে দাও না। তারা নিজেরা সিদ্ধান্ত নিবে কে চাকরি করবে কিংবা কোন পুলিশ চাকরি করবে না, তারপর হচ্ছে আপনার দেশ কারা চালাবে, দেশ কিভাবে চলবে, কারা চালাবে, নির্বাচনে কি আসবে কি আসবে না, মানে কোন রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, মানে প্রতিটি সিস্টেমে এই সমন্বয়কারী কিংবা সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করেন আপনার ডিসাইড করে দেয়। এখন এটাকে নিয়ে অন্তর্বর্তীকালে সরকার তারা কি সবাই নারাজ। ডক্টর ইউনূস তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আমাকে দিয়ে হবে না, তোমরা আমাকে রেহাই দাও এবং নতুন কোনো উপদেষ্টা তোমরা খুঁজে নাও, আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে দাও কিংবা যেতে পারলে আমি খুশি হই। দেখেন ভাই, আমি আসলে সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা আপনার সাধারণ শিক্ষার্থীরা এদের বর্তমান দেশের যে অবস্থা, মানে তাদের আসলে বর্তমান ভাই পড়াশোনা ভালো লাগে না, তারপর হচ্ছে আপনার কি বলে মানে তারা যে আপনার দেশের আইন কানুন মেনে চলাফেরা করবে কিংবা আপনার করবে সেটা তাদের ভালো লাগে না। তাদের আসলে ক্ষমতার লোভ পেয়ে বসছে। মানে আপনার পুলিশের ক্ষমতা কেমন, আমি ট্রাফিক সামলাবো আর হচ্ছে সাধারণ মানুষের মানে আঙুল দিয়ে উঠাবো আর বসাবো, মানে তাদের এইগুলা করতে ভালো লাগে এবং তারা কি মজা পেয়ে গেছে। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা তারা কি নারাজ এদের প্রতি এবং ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আপনারা অনেকে কিন্তু ফার্স্টে এটা কি ছোট্ট একটা ক্লিপ কিন্তু দেখছেন কিংবা শুনছেন। এখন ভাই আমার একটা প্রশ্ন, এই অন্তর্বর্তীকালে সরকার মানে আর কাউকে যেতে হবে না, শুধুমাত্র 1% একজন ব্যক্তি, সেটি হচ্ছে ডক্টর ইউনূস। তিনি যদি ভাই পদত্যাগ করে চলে যায় কিংবা তিনি যে ডিসিশন নিছে যে আমি আর থাকতে চাই না, তোমরা নতুন কোনো উপদেষ্টাকে
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আপনারা বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য, বিভিন্ন গোপন তথ্য সম্পর্কে জানতে পারলেন। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের কিছুই বলার নেই, আপনারা সকলে ইতিমধ্যেই জানেন এবং এই ভিডিওতে অনেক তথ্য পেয়ে গেলেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।